অবশেষে আজ গভীর রাতে মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। মির্জা ফখরুলকে সবাই আক্রমণ করে রাজপথে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মির্জা ফখরুলের গাড়িতে সবাই আক্রমণ করে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে খালেদা জিয়ার মৃত্যু হওয়াতে তারাই। এদিকে আজ রাতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি ঘোষণা করে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে বিএনপি কর্মীরা রাজপথে নামে মির্জা ফখরুল সহ অনেক নেতাকর্মীদের আক্রমণ করে। সারা দেশে এই মুহূর্তে তুলপার পরিস্থিতি চলছে। রাজনৈতিক সংকট তো বটে, কারণ বিএনপি এক রকমের নেতৃত্ব শূন্য অবস্থায় পড়েছে। এই অবস্থায় সামনে নির্বাচন, সেখানে তারেক রহমানের ফেরা অনিশ্চিত। একরকম বোঝা যাচ্ছে যে কোনো সংকটেই কোনো বিপদেই তার পক্ষে ফেরা সম্ভব নয়, এবং তার কারণও তিনি ব্যাখ্যা করতে পারছেন না। তিনি বলছেন যে সব কারণ প্রকাশ করবার মতো অবস্থায় তিনি নাই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কদিন যাবত আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কথা আমরা প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়াতে, যেভাবে যার মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করছি। তারেক জিয়াকে হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তরুণ নেতারা কঠিন জবাব দিয়েছে। কারণ তারেক রহমান নীরবে নিভৃতে একটা অঘটন ঘটিয়ে দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো। এটা বাংলাদেশে টলারেট করা যায় না। ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনূসের ব্যক্তিগত আক্রোশ থেকে। একদিকে শেখ হাসিনাকে নিয়ে তুলপার সারা দেশ, অন্যদিকে আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তারপরই বিএনপির কর্মীরা, আওয়ামী লীগ কর্মীরা এক হয়ে আসিফ নজরুলের উপর প্রভাব ফেলে। কারণ কেন আসিফ নজরুল বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি এতদিন গোপন রেখেছিল এই বলে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে দেশে নানান চাঞ্চল্যকর গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়েছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। শেখ হাসিনার প্রত্যাবর্তন, অন্যদিকে বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে, মির্জা ফখরুল সহ তাদের কি অবস্থা হয় রাজপথে, এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দুই যুদ্ধরত বেগম, দুই যুদ্ধরত নারী, এমন শিরোনামও তাদের বিষয়ে হয়েছে। কাজেই শেখ হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি মন্তব্য করেন সেটা নিয়ে একটা আগ্রহ থাকেই, বিশেষ করে সে সময়ে যখন খালেদা জিয়া শিরোনাম হতে শুরু করেছেন। গত প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ থাকার কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়া শিরোনাম। 23শে নভেম্বর থেকেই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এবং তার লিভার অকার্যকর, বহু বছর ধরেই কাজ করছে না, একটা ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন, এখন কিডনি জটিলতা আছে, তাকে ডায়ালাইসিস করা হচ্ছে, তার হৃদরোগের অসুবিধা আছে, ফুসফুসে পানি জমেছে। এমন অবস্থায় 1 ডিসেম্বর, মানে ডিসেম্বরের 1 তারিখেই তার দলেরই এক নেতা হাসপাতাল থেকে বেরিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ডিপ কোমায় চলে গেছেন, লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেশনে আছেন। কাজে তারপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার এই গুরুতর শারীরিক সংকটের খবর আরো বেশি মনোযোগ পেতে থাকে। আর অন্যদিকে তার পুত্র তারেক রহমান যে মায়ের এমন গুরুতর শারীরিক পরিস্থিতিতেও দেশে ফিরতে পারছেন না, সেই পারিবারিক সংকট বা রাজনৈতিক সংকট তো বটে, কারণ বিএনপি এক রকমের নেতৃত্ব শূন্য অবস্থায় পড়েছে। এই অবস্থায় সামনে নির্বাচন, সেখানে তারেক রহমানের ফেরা অনিশ্চিত। একরকম বোঝা যাচ্ছে যে কোনো সংকটেই কোনো বিপদেই তার পক্ষে ফেরা সম্ভব নয়, এবং তার কারণও তিনি ব্যাখ্যা করতে পারছেন না। তিনি বলছেন যে সব কারণ প্রকাশ করবার মতো অবস্থায় তিনি নাই। এসব নিয়েও সংবাদ হয়েছে। এরপর সংবাদ হওয়া শুরু করে যে খালেদা জিয়াকে এই ডিপ কোমায় থাকা অবস্থায়, ভেন্টিলেশনে থাকা অবস্থায়, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন, এবং তাকে এসএসএফ মানে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর এদের প্রহরার মানে বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রহরা দেওয়ার ব্যবস্থা করেন তাকে হাসপাতালের ভেতরেই। কাজেই খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরেও এত রকম নাটক আছে, গল্প আছে, বলবার মতো জল্পনা আছে, গুজব আছে, কিংবা কানাঘুষা আছে। আসলে গুজব বলা ঠিক হবে না, কারণ প্রত্যেকটিরই আবার এক রকমের বাস্তব ভিত্তি আছে, যৌক্তিক প্রশ্ন আছে পেছনে। সবচেয়ে বড় প্রশ্ন, ছেলে কেন ফিরতে পারছে না? সবচেয়ে বড় প্রশ্ন, এই অবস্থায়ও কেন খালেদা জিয়াকে দেশ ছাড়া করবার চেষ্টা চলছে? সবচেয়ে বড় প্রশ্ন, এমন গুরুতর শারীরিক সংকটে মানে তাকে কেন এসএসএফ এর প্রহরা দিতে হচ্ছে? তো এসব প্রশ্ন মিলিয়েই শেখ হাসিনা খালেদা জিয়া সম্পর্কে কি বলতে পারেন। শেখ হাসিনা যখন ইমেইল সাক্ষাৎকারটি দিতে রাজি হয়েছেন ভারতীয় এই সংবাদ সংস্থাকে, স্বাভাবিকভাবেই ভারতীয় সাংবাদিক, সেই সাংবাদিক চেয়েছেন যে খালেদা জিয়া সম্পর্কে এবং যে ঘটনা প্রবাহ ঘটছে সে সম্পর্কে শেখ হাসিনা
কি মন্তব্য করেন সেটা একরকম তার কাছ থেকে জেনে নেওয়া যাক। এবং সে কারণে একটা খুব ওপেন এন্ডেড প্রশ্ন, মানে খুব খোলা একটা প্রশ্ন, যে প্রশ্নের হ্যাঁ নাতে উত্তর দেওয়ার দরকার নেই, এক লাইনে উত্তর দেওয়ার দরকার নেই, এমন একটা প্রশ্ন শেখ হাসিনাকে ছুড়ে দিয়েছিলেন IANS এর সাংবাদিক। IANS এর পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়ার সময় শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে খালেদা জিয়া ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন, খালেদা জিয়া সংকটজনক পরিস্থিতিতে আছেন, আর বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার হাসপাতালে তাকে প্রহরা দেওয়ার জন্য বিশেষ বাহিনী নিয়োগ করেছে। আপনি কিভাবে খালেদা জিয়াকে স্মরণ করতে চান, মনে করতে চান? মানে একদম খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা যা যা বলতে চান তার সবই শুনতে আগ্রহী মন এবং কান নিয়ে সাংবাদিক সেই প্রশ্ন করবার পর শেখ হাসিনা উত্তর দেন, আই এম গ্রেভলি কনসার্ন টু হিয়ার দ্যাট বেগম খালেদা জিয়া ইজ ইল। আমি বেগম খালেদা জিয়া অসুস্থ সেটা জেনে গুরুতর উদ্বেগের মধ্যে আছি, আমি গভীরভাবে উদ্বিগ্ন, এবং উইল প্রে দ্যাট শি ক্যান মেক আ রিকাভারি, এবং আমি দোয়া করি যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। শেখ হাসিনার এমন সাদামাটা উত্তর সাংবাদিক আশা করছিলেন কিনা আমি জানি না, কিন্তু শেখ হাসিনা কিন্তু ব্যক্তিগত সম্পর্কটাকে বরাবর এমন সাদামাটাই রাখতে চেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি বাক্য এখন ঢেউ তুলছে রাজনীতির সমুদ্রে। সংবাদ সংস্থা IANS কে দেওয়া শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক হিসাব পাল্টে দিতে পারে। তিনি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। সংকটে নরেন্দ্র মোদী কিভাবে সাহায্য করেছিলেন? যুক্তরাষ্ট্র কি সত্যি সরকার উৎখাতে ভূমিকা রেখেছিল? বাংলাদেশ কি পাকিস্তানের প্রভাবে ঢুকে যাচ্ছে? সেই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়াও চাইলেন। সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস IANS এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছে জানতে চাওয়া হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে তাকে সাহায্য করেছিলেন। জবাবে তিনি বলেন, আমি ব্যক্তিগত কথোপকথনের কথা বলতে চাই না, তবে আমি আপনাদের বলতে পারি যে ভারতবাসী এবং তাদের কাছে থেকে নিরন্তর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা সম্পর্কেও তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে শেখ হাসিনা বলেন, ভারত খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমি প্রধানমন্ত্রী মোদীর সমর্থন এবং আমাদের দুই দেশের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্কের প্রশংসা করি। ব্যক্তিগত ও কূটনীতিকভাবে আমি যে আশ্রয় পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। শেখ হাসিনা এখন ভারতের নিরাপত্তায় আছেন। তিনি পরোক্ষভাবে জানাচ্ছেন যে আমি একা নই, আঞ্চলিক শক্তি ভারতের সমর্থন এখনও আছে। যেখানে তাকে পালিয়ে থাকার তকমা দেওয়া হচ্ছে, সেখানে এই কৃতজ্ঞতা বক্তব্যের মাধ্যমে নিজের কূটনৈতিক ব্যাকআপ ধরে রাখার কথা জানাচ্ছেন শেখ হাসিনা। এখন প্রশ্ন, ভারতের ভূমিকা কেবল আশ্রয়দাতা নাকি ভবিষ্যৎ রাজনীতি নীরব অংশীদার? সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন ছিল, আমেরিকা কি শেখ হাসিনার সরকার পতনের নেপথ্যে ছিল? জবাবে শেখ হাসিনা বলছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কোনো ভূমিকা অস্বীকার করেছে এবং এখন পর্যন্ত তাদের ভূমিকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ ছাড়াই অভিযোগ করা হলে স্থিতিশীলতা ফিরবে না, এতে আসল দোষীরা ধরা পড়বে না। জাতীয় ঐক্যের বিচ্যুতি ঘটার ঝুঁকি আছে তাতে। লক্ষ্য করুন, ভাষা তিনি সন্দেহ উড়িয়ে দেননি, তবে প্রমাণহীন অভিযোগ থেকে সাবধান করেছেন। রাজনৈতিকভাবে এটি কি বোঝায়? তিনি সরাসরি আমেরিকাকে দোষ দিচ্ছেন না, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করছেন না। এটাই হচ্ছে কূটনৈতিক সন্দেহের ভাষা। পাকিস্তান প্রসঙ্গে তার অবস্থান সতর্ক। আপনার চলে যাওয়ার পর পাকিস্তান কি বাংলাদেশে প্রভাব বাড়াচ্ছে? প্রশ্নের জবাবে শেখ হাসিনা উত্তর দিলেন, সম্পর্ক থাকা উচিত, তবে অতিরিক্ত ঘনিষ্ঠতা ঝুঁকিপূর্ণ। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ ইউনিট সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে তার গভীর আপত্তি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোকে তিনি সম্ভাব্য হুমকি বলে মনে করেন। তিনি বলতে চাইছেন, বাংলাদেশ ভারতের বলয় থেকে দূরে সরে যেতে পারে। এই আওয়াজ দিল্লিকেও সতর্ক করে দিয়েছে। শেখ হাসিনার সবচেয়ে তীব্র আক্রমণ ছিল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, একটি ছোট অনির্বাচিত গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। শেখ হাসিনা মনে করেন ডক্টর ইউনূস তার পরিবারকে লক্ষ্য করে রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছেন। ব্রিটেনের এমপি এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সাজা নিয়ে তিনি সরাসরি বলছেন, এই বিচার প্রক্রিয়া নিয়েও বড় প্রশ্ন রয়েছে। তার দাবি, এই মামলাগুলো ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি করার জন্য। এতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর নিজের সাজা নিয়েও বিস্ফোরক অভিযোগ করে বলেন, এটা ক্যাঙ্গারু কোর্ট। শব্দটা সাধারণ নয়, এটা একটি বৈশ্বিক রাজনৈতিক শব্দ। এর মানে রায় আগে থেকেই লেখা, বিচার শুধু আনুষ্ঠানিকতা। তিনি অভিযোগ করেন, তাকে সঠিক আইনজীবী নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি। এটা শুধু তার ব্যক্তিগত লড়াই নয়, এটা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন।
অর্থনীতির প্রশ্নে শেখ হাসিনা বলেন তিনি অর্থনৈতিক উন্নয়ন রেখে গেছেন, কিন্তু বর্তমানে বিনিয়োগ কমেছে, রিজার্ভ চাপে আর মূল্যস্ফীতি বাড়ছে। নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা একেবারে পরিষ্কার, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে তবে নির্বাচন হবে অর্থহীন। শেখ হাসিনা বলেন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন বৈধ সরকারের ভিত্তি। যদি অন্তর্বর্তী সরকার সবার সমান সুযোগ তৈরি করার পরিবর্তে ফলাফল নিজে নিজে তৈরি করে, তাহলে সেটি হবে গণতন্ত্রের উপর আক্রমণ। তিনি মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে লক্ষ লক্ষ ভোটার নিজেদের গুটিয়ে নেবেন। ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনূসের ব্যক্তিগত আক্রোশ থেকে। এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে অবৈধ আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে ইউনূসের সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই। কিন্তু ইউনূস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক চাপ তো আছেই, দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনূসের জন্য, সেটা একটা দিক। কিন্তু সবচেয়ে বড় দিক হলো দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না, তারা বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। আর সে কারণে ইউনূসের মুখপত্র হিসাবে কাজ করা প্রথম আলোকে দিয়ে জরিপ চালিয়ে ইউনূসের পক্ষে মানুষের সমর্থন প্রকাশ করতে চাইছে। আর সেই একই পত্রিকা দিয়ে জনগণের প্রায় 70% যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে আছে সেটাও বলিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কেন সরকার তাদের মুখপত্র দিয়ে এরকম জরিপের নামে সরকার যা চায় সেটাকেই জরিপের ফলাফল হিসাবে প্রকাশ করলো বলুন তো? আসুন ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আওয়ামী লীগকে ঘিরে সাম্প্রতিক টানাপোড়েন একটা জায়গায় এসে হঠাৎ থেমে গেছে বলে মনে হলেও ভেতরে ভেতরে জিনিসটা বোধহয় অন্য খাতেও বইতে শুরু করেছে। সরকার ঘোষিত লাইনটা তো আমরা জানি, আমরা পরিষ্কারভাবে জানি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতীক স্থগিত, তাই নির্বাচনের দল হিসাবে অংশ নেওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই, এটা সরকারের ভাষ্য। বাইরে থেকে দেখলে বিষয়টা চূড়ান্ত বলেই মনে হয়, কিন্তু রাজনীতি কখনোই সরল একটা রেখায় চলে না, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি। যতবারই সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিগুলোকে বিনষ্ট করতে চেয়েছে, ততবারই সরকারের শিক্ষা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে। সর্বশেষ এই শিক্ষা একটি অবৈধ সরকার পেয়েছিল 11-11 সময়, তার পেছনেও ছিল এই ডক্টর ইউনূস মহাজন। বিগত 1 বছর ক্ষমতায় থেকে সরকার, বিশেষ করে ইউনূস, তার যত ব্যবসা ট্যাবসা আছে সেগুলো করে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ আরো কিছু দলকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট বানিয়ে দলটিকে নিষিদ্ধ করানোর চাপ জনগণকে দেখিয়ে ইউনূস 1 বছর পার করেছে ঠিকই, কিন্তু বারবারই আওয়ামী লীগকে ফেরানোর চাপও দেশ বিদেশে ইউনূসকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে। অন্তত পক্ষে গত কয়েকদিন ধরে এই চাপটা যেন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এখন একটি নির্বাচন দিতে গিয়েও ইউনূসের পক্ষে সেটি হজম করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 1 বছরে যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষমতার স্টিম রোলার চালানো হয়েছে, তাতে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে গেলেও ইউনূস সেটা পারবেন না, কারণ তাতে তার এই সঙ্গী আওয়ামী বিরোধীরাই তাকে শেষ করে দেবে। তারেক জিয়াকে হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তরুণ নেতারা কঠিন জবাব দিয়েছে। কারণ তারেক রহমান নীরবে নিভৃতে একটা অঘটন ঘটিয়ে দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো। এটা বাংলাদেশে টলারেট করা যায় না। সে পুরনো বস্তা পচা রাজনীতির বন্দোবস্ত ধরে রাখার চেষ্টা করছেন তারেক রহমান। কেন করছেন আমরা রহস্য উদ্ঘাটন করব। দর্শক, তারেক রহমান বলেছে, আপনারা জানেন, যে ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দেবেন। কারণ এটা খুব সিরিয়াস, আপত্তিকর কথা। ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দেবেন। হাসনাত আব্দুল্লাহ কঠিন ধোলাই দিয়েছেন তারেক রহমানকে। তারেক রহমান দেশে আসতে পারবেন না বা এই প্রশ্নে শারজিস আলমও ধোলাই দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে ওই আগে যেটা বলছিলাম, যে আমি আগেও বলেছিলাম বিএনপি 100 নিচে আসন পাবে, এখন সেই পরিস্থিতি তারা হারে হারে টের পাচ্ছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঠিকই বলেছিল। আমরা বলেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি উল্টোপাল্টা কথা মাঝে মাঝে বললো, এই কথাটা ঠিক বলেছেন যে বিএনপি 50 থেকে 80 আসনের বেশি পাবে না। তো দর্শক, এই যে কথাটা তারেক রহমানের, যে ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দিবেন, এটা হচ্ছে একটা রাজতন্ত্রের কথা, এটা অগণতান্ত্রিক কথা, এটা বাংলাদেশের যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিকে অস্বীকার করার কথা, পরিবারতন্ত্র কায়েমের কথা, 70 অনুচ্ছেদ ধরে রাখার কথা, কি কর্তৃত্ববাদ কায়েম করার কথা। যে কলা গাছ দাঁড় করারও প্রতীকে ভোট দিতে হবে। কেন? তাহলে এই যে প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে প্রার্থী থাকবে, তাহলে এগুলো দরকারটা কি? পরোক্ষভাবে তো এটা আপনি পিয়ার সিস্টেম মেনে নিলেন। ব্যক্তি দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে,
অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে কিন্তু বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা অন্যদিকে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে কথা, শেখ হাসিনা নিয়ে কথা, দর্শকতা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আপনাদের মন্তব্য কী, এবং তার জন্য কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ দোয়া করতেছে। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও অনেক নিউজ। আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।